আষাঢ়ের বিকেল, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে ঢাকার বুকে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি অফ ঢাকার করিডোরগুলো তখন প্রায় জনশূন্য। ডিপার্টমেন্টের শেষ মাথায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেহরিন চৌধুরীর রুমের দরজাটা সামান্য খোলা। ভিতরের আবছা আলো আর মুষলধারে বৃষ্টির শব্দ মিলেমিশে একাকার। উফ, এই ইকোনমিক্সটি যে আমার মাথায় ঢুকছিল না। রিগ্রেশনের মডেলের কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে মাথার ভেতর সব ভেরিয়েবল একসাথে যুদ্ধ ঘোষণা করেছে। নিজের মনেই কথাগুলো বলছিল রাফসান। অ্যাসাইনমেন্টের হেডলাইন আগামীকাল, কিন্তু তার ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। কি ব্যাপার রাফসান, এখনো যাওনি? প্রায় 5টা বাজে। সবাই তো সেই কখন চলে গেছে। বৃষ্টির জন্য আটকে গেলে বুঝি? দরজার কাছে মেহরিনের মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসতেই রাফসান চমকে সোজা হয়ে বসল। তার ম্যাডাম মেহরিন চৌধুরী হাতে এক মগ কফি নিয়ে দাঁড়িয়ে আছেন। ম্যাডাম, আপনি এখনও আছেন? আমি আসলে মানে এই অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু বসেছিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। ভাবলাম বৃষ্টিটা কমলে তারপর বের হব। অ্যাসাইনমেন্ট? ডেডলাইন তো কালকেই, তাই না? দেখি কোন জায়গাটা নিয়ে এত যুদ্ধ করছো। নিশ্চয়ই মাল্টিপল প্রোগ্রেশন মডেল। মেহরিন ধীর পায়ে এগিয়ে এসে রাফসানের টেবিলের পাশে দাঁড়ালো। তার পরনে ছিল হালকা আকাশি রঙের একটা সালোয়ার কামিজ, যার সাথে মিলিয়ে কানে ছোট্ট মুক্তার দুল। হ্যাঁ ম্যাডাম, ঠিক ধরেছেন। এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্কটা কিছুটাই মাথায় ঢোকাতে পারছি না। ইউটিউব দেখেও কোনো লাভ হলো না। মনে হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। এই টপিকটাই প্রথমবার বুঝতে একটু কঠিন লাগে। দাঁড়াও, আমি চেয়ারটা টেনে তোমার পাশে বসি। এভাবে দূর থেকে বোঝানো যাবে না। আর তুমি এত ফর্মালিটি না করে আমাকে শুধু মেহরিন বলেই ডাকতে পারো, অন্তত ক্লাসের বাইরে। রাফসান কিছু বলার আগেই মেহরিন তার ভারী কাঠের চেয়ারটা টেনে রাফসানের একদম গা ঘেঁষে বসলো। মুহূর্তের মধ্যে রাফসানের পুরো পৃথিবীটাই যেন বদলে গেল। না মানে আপনি আমার টিচার, আর আপনাকে নাম ধরে? আরে বাবা, টিচার তো কি হয়েছে, ভার্সিটির বাইরে তো আমরা মানুষ, তাই না? আচ্ছা, লাগবে না নাম ধরে রাখতে। এখন অ্যাসাইনমেন্টে মনোযোগ দাও। দেখি তোমার ডেটা সেটটা। মেহরিন ঝুঁকে পড়ল রাফসানের ল্যাপটপের স্ক্রিনের দিকে। তার খোলা চুলের একগোছা রাফসানের কাঁধের উপর এসে পড়ল। সাথে সাথে এক অপার্থিব মিষ্টি ঘ্রাণ রাফসানের নিঃশ্বাসকে ভারী করে তুলল। এই ঘ্রাণ জুঁই সাথে অন্য কিছু মেশানো, মাথা খারাপ করে দেওয়ার মতো। উফ, কি হলো? কোথায় হারিয়ে গেলে? আমি তোমার ডেটা সেটের কথা জিজ্ঞেস করেছি। এই যে এই এক্সেল ফাইলটা ওপেন করো। ও জি ম্যাডাম, এই যে। রাফসান ফাইলটা ওপেন করলো, কিন্তু তার মনোযোগ তখনও ডেটা সেটের চেয়ে বেশি মেহরিনের দিকে। এত কাছ থেকে তাকে দেখতে পাওয়াটা যেন এক স্বপ্নীল অনুভূতি। দেখো, এখানে তোমার সেলস হচ্ছে ডিপেন্ড ভ্যারিয়েন্ট বল, আর তুমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েন্ট বল হিসেবে নিয়েছো অ্যান্ড হচ্ছে অ্যাডভাইজিং বাজেট আর প্রাইস। ঠিক আছে, এখন সমস্যাটা হচ্ছে এই দুইটো ভেরিয়েন্টের বলের মধ্যে কোনটা সেলের উপরে বেশি প্রভাব ফেলেছে সেটা বের করা, তাই তো? জি ম্যাডাম, কিন্তু ইকুয়েশনটা সেট করতে গেলেই ভুল হয়ে যাচ্ছে, আর ইন্টারপ্রিটেশন তো আরও কঠিন। আচ্ছা, আমি তোমাকে একটা সহজ উপায় বলে দিচ্ছি, কিন্তু তার আগে বলো, লাঞ্চ করেছো ঠিক মতো, নাকি এই অ্যাসাইনমেন্টের চিন্তায় সেটাও ভুলে গেছো? এই অপ্রত্যাশিত ব্যক্তিগত প্রশ্নে রাফসান কিছুটা অবাক হলো। তার হৃদস্পন্দন আরেকটু বেড়ে গেল। না ম্যাডাম, করেছিলাম, ক্যান্টিনেই খেয়ে নিয়েছি। আপনার কফি খাওয়া শেষ? এই তো, বৃষ্টির দিনে গরম কফি না হলে আমার চলেই না। তোমার জন্যও আনলাম, কিন্তু ভাবলাম তুমি হয়তো চলে গেছো। আচ্ছা, পরের বার আনবো। এখন এই ইকুয়েশনটার দিকে তাকাও। বোঝানোর জন্য মেহরিন ম্যাডাম আমার ল্যাপটপের স্ক্রিনে একটি নির্দিষ্ট পয়েন্ট দেখাতে গিয়ে আরও একটু ঝুঁকে পড়ল, আর ঠিক তখনই তার নরম হাতটা অসাবধানতাবশত এসে পড়ল আমার কিবোর্ডের ওপর রাখা ডান হাতটার ওপর। ম্যাডামের নরম হাতের স্পর্শ পেয়ে আমার পুরো শরীরে যেন শীতল একটা স্রোত বয়ে গেল। আমি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। আমার মনে হলো সময় যেন এখানেই থেমে গেছে। কয়েক সেকেন্ড কেটে গেল। মেহরিন ম্যাডাম হাতটা সরালেন না, বরং সেই অবস্থাতেই তিনি
আঙ্গুল দিয়ে স্কিনের দিকে ইশারা করলেন। এই যে এই ভেরিয়েন্ট বলটা দেখো, এর কোএফিসিয়েন্ট ভ্যালুটা না পজিটিভ। তার মানে এই মনোযোগ কোথায় তোমার রাফসান? মেহরিন মুখ তুলে রাফসানের দিকে তাকালো। তার চোখে মুখে কোনো বিরক্তি নেই, বরং মিষ্টি একটা হাসি। রাফসানের মনে হলো এই হাসির জন্য সে সব কিছু করতে পারে। না ম্যাডাম, আমি আমি আপনার কথাই শুনছি। কোএফিসিয়েন্ট পজিটিভ। শুধু শুনলে তো হবে না, বুঝতেও হবে। তোমার চোখ তো ল্যাপটপের স্ক্রিনে নেই, আমার মুখে। আর অন্য জায়গায়, অন্য একটা জায়গাতে আটকে আছে। আমার মুখে এই জায়গায় অ্যাসাইনমেন্টের সলিউশন লেখা আছে নাকি? মেহরিনের এই সরাসরি কিন্তু প্লেফুল কথায় রাফসান ভীষণ লজ্জা পেল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। সরি ম্যাডাম, আসলে আপনার পারফিউমটা মানে ঘ্রাণটা খুব সুন্দর, মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছিল। ও তাই নাকি? ধন্যবাদ। এটা আমার আব্বু কিনে দেওয়া, প্যারিস থেকে এনেছিলেন। আচ্ছা, এখন কি পারফিউমের ঘ্রাণ নেওয়া বাদ দিয়ে এই গ্রাফটার দিকে তাকানো যাবে মিস্টার রাফসান? জি ম্যাডাম, অবশ্যই। এই পুরো মনোযোগ এখানেই। গুড বাই। দেখো, এখানে প্রাইসের কোএফিসিয়েন্ট নেগেটিভ, যা স্বাভাবিক, কারণ দাম বাড়লে সাধারণত সেলস কমে। কিন্তু অ্যাডভাইজিং বাজেটের কোএফিসিয়েন্টের অনেক বেশি পজিটিভ। তার মানে হলো তোমার মডেল অনুযায়ী বিজ্ঞাপনের পেছনে খরচ বাড়ানোটা সেলস বাড়ানোর জন্য বেশি কার্যকর। ওয়াও ম্যাডাম, আপনি এত সহজে বুঝিয়ে দিলেন। আমি গত 3 দিন ধরে এইটা নিয়ে মাথা খারাপ করে ফেলেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার দায়িত্ব। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? এই অ্যাসাইনমেন্টে তোমাকে কিন্তু এ গ্রেড পেতেই হবে, তাহলে আমার এত কষ্ট করে বোঝানোটা পুরো বৃথা যাবে না। বুঝতে পেরেছ? আপনার জন্য এ কেন ম্যাডাম, এর চেয়েও ভালো কিছু করার থাকলে আমি সেটাও করতাম। আপনি শুধু দেখুন। রাফসানের গলায় প্রত্যয়ী কণ্ঠস্বর শুনে মেহরিন মুগ্ধ চোখে তার দিকে তাকালো। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি রাফসান, আম্মুর ফোন। মেহরিন চেয়ার থেকে উঠে একটু দূরে সরে গিয়ে ফোন ধরল। রাফসান সেই সুযোগে তাকে প্রাণ ভরে দেখতে লাগলো। হ্যাঁ মো, বলো। না, এখনো বের হয়নি, একটু কাজ ছিল ডিপার্টমেন্টে। হ্যাঁ, রাফসান আছে আমার সাথে, আমার স্টুডেন্ট, খুব ব্রিলিয়েন্ট। ওকে একটা অ্যাসাইনমেন্টে হেল্প করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি কমে গেলে বেরিয়ে যাব, চিন্তা করো না তো। আচ্ছা, রাখছি। আমার কান যেন মেহেরিনের প্রতিটি কথায় চুম্বকের মতো আটকে ছিল। আমার স্টুডেন্ট খুব ব্রিলিয়ান্ট, এই কথাগুলো আমার কানে যেন অমৃতের মতো শোনালো। ম্যাডাম তার মায়ের কাছে আমার প্রশংসা করছেন, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? সরি, আম্মু আসলে আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করেন। না না, ঠিক আছে ম্যাডাম, মায়েরা তো এমনই হন। তা অবশ্য ঠিক। আচ্ছা, তোমার তো প্রায় হয়ে গেছে, এখন শুধু ইন্টারপ্রেসেকশন নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, তাহলেই হবে। আর হ্যাঁ, ফাইন্ডিংসের সেকশনে না অবশ্যই এই দুটো ভ্যারিয়েন্টের তুলনামূলকভাবে প্রভাব নিয়ে আলোচনা করবে, তাহলেই একটা কমপ্লিট রিপোর্ট হবে। জি ম্যাডাম, আমি ঠিক সেইভাবেই করব। আপনি আমার জন্য যা করলেন আমি কোনোদিনও ভুলব না। আবার সেই ফর্মাল কথা? আচ্ছা বাদ দাও, বাইরে তো এখনও ঝুম বৃষ্টি, মনে হচ্ছে আজ আর থাকবে না। তো তুমি এই ঝড়ের মধ্যে ফিরবে কিভাবে? তোমার বাসা তো বেশ দূরেই না? ধানমন্ডি ম্যাডাম, দেখি কোনো ওভার বা সিএনজি যদি পাই। পাগল হয়েছ? এই সময় কিচ্ছু পাবে না, আর পেলেও যা ভাড়া চাইবে তাতে তোমার পুরো মাসের হাত খরচ শেষ হয়ে যাবে। তারপরে রাস্তায় যে পরিমাণ পানি জমেছে। তাহলে কি করব ম্যাডাম? চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, আমার গাড়ি আছে, আমার বাসা গুলশানে। তোমাকে ধানমন্ডি নামিয়ে দিয়ে যেতে আমার খুব বেশি সময় হবে না। আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বপ্নের রানী মেহরিন চৌধুরী আমাকে নিজের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেবেন, তাও আবার এই বর্ষার রোমান্টিক বিকেলে। তাহলে মনে হয় আজকের বিকালটা আমার জীবনে সবচেয়ে সুন্দর বিকেলে পরিণত হতে চলেছে। রাফসানের বিস্ময়ের ঘোর কাটছিল না। সে দ্বিধা নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল, যেন মেহরিনের প্রস্তাবটা তার বিশ্বাসই হচ্ছে না। না না ম্যাডাম, আপনাকে এত কষ্ট করতে হবে না। গুলশান থেকে ধানমন্ডি তো উল্টো পথ, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। প্লিজ আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হবে মানে? এখন আমার কোনো কাজ নেই, আর এই দুর্যোগের মধ্যে তোমাকে একা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।
আমি যদি শুনতাম যে তুমি একা একা বৃষ্টিতে ভিজে 10 গুণ ভাড়া দিয়ে বাসায় ফিরেছো, তোমার নিজেরই তো খারাপ লাগতো, তাই না? মেহরিন তার ভ্যানিটি ব্যাগ আর গাড়ির চাবিটা তুলে নিল। তার কথার মধ্যে এমন এক ধরনের মিষ্টি শাসন ছিল যে রাফসানের পক্ষে আর না করা সম্ভব হলো না। আমার কাছে একটাই ছাতা, সুতরাং দুজনকেই এই নিচেই যেতে হবে। নাকি বৃষ্টিতে ভেজার কোনো শখ আছে? না ম্যাডাম, একদমই না, চলুন। মেহরিন তার বড় কালো ছাতাটা খুলতেই আমি দ্রুত এগিয়ে গিয়ে ছাতাটা নিজের হাতে নিলাম। দুজন একসাথে রুম থেকে বেরিয়ে ইউনিভার্সিটির বারান্দার করিডোর ধরে পার্কিং লটের দিকে হাঁটতে লাগলাম। ছাতার নিচে দুজনের দূরত্ব এত কম ছিল যে রাফসানের কাঁধে বারবার মেহরিনের কাঁধকে আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। প্রতিটা স্পর্শে রাফসানের হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল, সাথে মেহরিনেরও। সাবধানে, এখানকার মেঝেটা না একটু পিছলে, আমার একবার পড়তেও ইচ্ছে হয়েছিল এখানে। আপনি থাকতে আমার পড়ার কোনো ভয় নেই ম্যাডাম, আমি আপনাকে ধরেই নামব। কথাটা বলেই রাফসান জিভ কাটল। সে আসলে বোঝাতে চেয়েছিল আপনি পড়ে গেলে আমি আপনাকে ধরে ফেলবো, কিন্তু উত্তেজনায় কথাটা গুলিয়ে ফেলেছে। তাই নাকি? তার মানে তুমি আমাকে তোমার বডিগার্ড হিসেবে ব্যবহার করতে চাইছো? সরি ম্যাডাম, আমি আসলে ওটা মিন করিনি। আমি বলতে চেয়েছিলাম। বুঝেছি, তোমাকে আর ব্যাখ্যা করতে হবে না। এই যে ওই সাদা গাড়িটা আমার। পার্কিং লটের এক কোনায় একটা ঝকঝকে সাদা টয়োটা অ্যালিয়ন দাঁড়িয়েছিল। রাফসান দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে ধরল মেহরিনের জন্য। বাহ, তোমার মধ্যে তো দেখি জেন্টলম্যানদের সব গুণই আছে, ধন্যবাদ। মেহরিন গাড়িতে বসার পর রাফসান দরজাটা বন্ধ করে ঘুরে ড্রাইভিং সিটের পাশে দরজার দিকে গেল। গাড়ির ভিতরে বসতেই এক স্নিগ্ধ লেমন গ্রাসের ঘ্রাণ তার নাকে এসে লাগলো। ভিতরটা ভীষণ পরিপাটি আর সুন্দর করে গোছানো। সিট বেল্টে পরে নাও রাফসান, ঢাকার রাস্তায় কখন কী হয় বলা তো আর যায় না। জি ম্যাডাম। মেহরিন গাড়ি স্টার্ট করতেই মৃদু ভলিউমে একটা গান বেজে উঠল, অর্ণবের সেই বিখ্যাত গান। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে। এই বৃষ্টি, এই আবছা অন্ধকার, মেহরিনের পাশে বসার সৌভাগ্য আর আমার পছন্দের এই গান, সব কিছু মিলে আমার মনে হচ্ছিল যেন আমি কোনো সিনেমার দৃশ্যের মধ্যে ঢুকে পড়েছি। তোমার এই গানটা পছন্দ তো, নাকি চেঞ্জ করে দেবো? আজকালকার ছেলেমেয়েরা তো আবার এইসব স্লোগান শুনতে চায় না। পছন্দ মানে ম্যাডাম, এটা আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটা। আমি ভাবতেও পারিনি আপনার প্লেলিস্টে এই গানটা থাকবে। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো ইংলিশ ক্লাসিক্যাল বা অন্য কিছু শোনেন। কেন? আমি কি ভিন গ্রহের কোনো প্রাণী নাকি যে বাংলা গান শুনবো না? আমার বরং অর্ণব, তারপরে শাহানা বাজপেয়ী, তাদের গানই না বেশি ভালো লাগে। কাজের চাপে সবসময় শোনা হয় না, লং ড্রাইভে বের হলে এই গানগুলোই আমার সঙ্গী। আমারও তাই ম্যাডাম, বিশেষ করে বৃষ্টির দিনে মনে হয় যেন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সুর একদম কলিজায় গিয়ে লাগে। গাড়িটা ইউনিভার্সিটির গেট পেরিয়ে মূল রাস্তায় নামলো। ওয়াইফারগুলো একটানা কাচের উপর জমে থাকা বৃষ্টির জল সরাতে ব্যস্ত। বাইরের পৃথিবীর কোলাহল যেন এই গাড়ির ভিতরটাকে স্পর্শ করতে পারছিল না। তো তোমার পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে রাফসান? মানে তোমার হবি কি? হবি বলতে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি ম্যাডাম, যদিও ভালো কোনো ক্যামেরা নেই। মোবাইল দিয়ে ছবি তুলি আর প্রচুর সিনেমা দেখি। ফটোগ্রাফি? বাহ, দারুণ তো। কিসের ছবি তুলতে বেশি ভালো লাগে? ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট? মানুষের ছবি তুলতে ম্যাডাম। স্ট্রিট ফটোগ্রাফি, রাস্তার সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে আমার অসাধারণ লাগে। প্রত্যেকটা মুখের পেছনে একটা করে গল্প থাকে, এই গল্পগুলো খোঁজার চেষ্টা করি। বাহ, তোমার ভাবনাটা তো খুব গভীর রাফসান। আমি তো ভেবেছিলাম তুমি শুধু পড়াশোনা নিয়েই থাকো। তোমার ভেতরে যে এত সংবেদনশীল একটা শিল্প লুকিয়ে আছে তা তো জানতাম না। তোমার তোলা কিছু ছবি আমাকে দেখাবে কখনো? আপনি দেখবেন ম্যাডাম, সত্যি তাহলে তো আমার সৌভাগ্য। আমি আপনাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দেব, ওখানে আমি ছবিগুলো আপলোড করি। অবশ্যই দেখবো। আচ্ছা, একটা কথা বলি, তুমি কিন্তু চাইলে ফটোগ্রাফিকেও সিরিয়াসলি নিতে পারো। তোমার অবজারভেশন পাওয়ার কিন্তু খুব ভালো, এটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে।
নিজের প্যাশন নিয়ে ম্যাডামের মুখ থেকে এমন প্রশংসা শুনে রাফসানের বুকটা গর্বে ভরে গেল। সে ভাবল এই মানুষটা কত সহজেই না অন্যকে অনুপ্রাণিত করতে পারে। ধন্যবাদ ম্যাডাম, আপনার কথাগুলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আচ্ছা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, দুটোই করতে পারো। আপনি কেন টিচিং প্রফেশনে এলেন ম্যাডাম? আপনার মতো এত ব্রিলিয়েন্ট একজন মানুষ তো চাইলে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিশাল পদে চাকরি করতে পারতেন। করেছিলাম তো, পড়াশোনা শেষ করে একটা বড় টেলিকম কোম্পানিতে জয়েন করেছিলাম। ভালো স্যালারি, সুন্দর অফিস, সবই ছিল, কিন্তু কিসের যেন একটা অভাব ছিল রাফসান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো আমি শুধু কিছু একটা ডেটা আর নাম্বারের পেছনেই দৌড়াচ্ছি, কোনো কিছুর সাথে আমার কোনো ইমোশনাল কানেকশন নেই। তারপর একদিন হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলাম। বাড়ির সবাই ভীষণ রেগে গিয়েছিল, কিন্তু আমার মনে হলো আমি এমন কিছু করতে চাই যেখানে আমি মানুষের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারি, যেখানে আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা নিয়ে আমি কারোর জীবনে একটু হলেও পজিটিভ পরিবর্তন আনতে পারবো। আর টিচিংয়ের চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? মেহরিনের কণ্ঠস্বরটা কেমন যেন ধরে আসছিল। রাফসান বুঝতে পারছিল এই সিদ্ধান্তের পিছনে অনেক গভীর আবেগ লুকিয়ে আছে। যখন দেখি আমার কোনো ছাত্র বা ছাত্রী আমার বোঝানো একটা কঠিন বিষয় বুঝে গিয়ে খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে, বা যখন তোমরা ভালো রেজাল্ট করো, তখন যে আনন্দটা হয় না রাফসান, তার সাথে দুনিয়ার কোনো স্যালারি বা পদের তুলনা চলে না। ওই মুহূর্তটা তো মনে হয় আমার জীবনটা না সার্থক। আপনি একজন অসাধারণ মানুষ ম্যাডাম। তোর অসাবধান কিছু না, আমি শুধু... মেহরিনের কথা শেষ হলো না। বিজয় সরণির মোড়টা ঘুরতেই রাস্তার পাশেই গলি থেকে হঠাৎ একটা কুকুর দৌড়ে গাড়ির সামনে চলে এলো। মেহরিন প্রচণ্ড শব্দ করে ব্রেক কষল। টায়ারের তীক্ষ্ণ আর্তনাদ বৃষ্টির শব্দকেও ছাপিয়ে গেল। আকস্মিক এই ঝাঁকুনিতে রাফসান নিজের নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে হুমড়ি খেয়ে সামনের ড্যাশবোর্ডের দিকে ঝুঁকে পড়ল, কিন্তু ড্যাশবোর্ডে ধাক্কা খাওয়ার আগেই এক মুহূর্তের ভগ্নাংশে মেহরিন তার ডান হাত বাড়িয়ে দিয়ে রাফসানের বুক বরাবর আড়াআড়িভাবে ধরে ফেলল। সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। রাফসানের মুখটা মেহরিনের মুখের খুব কাছে, তার বুকে মেহরিনের হাতের দৃঢ় কিন্তু নরম চাপ। অর্ণবের কানটা তখনও বাজছে। সে সময় আমি স্তব্ধ হয়ে মেহরিনের চোখের দিকে তাকিয়ে রইলাম। সে চোখে ছিল ভয়, উদ্বেগ আর তার জন্য তীব্র দুশ্চিন্তা। গাড়ির ভেতরে লেমন গ্লাসের ঘ্রাণের সাথে মিশে যাওয়া মেহরিনের সেই পাগল করা পারফিউমের গন্ধ আমার নিঃশ্বাসকে রুদ্ধ করে দিচ্ছিল। কয়েক মুহূর্ত পর যখন পরিস্থিতি স্বাভাবিক হলো, মেহরিন যেন সম্বিত ফিরে পেল। সে দ্রুত তার হাতটা সরিয়ে নিল। তুমি ঠিক আছো রাফসান? আসলে তো কোথাও... না না ম্যাডাম, আমি ঠিক আছি। আপনার জন্য বেঁচে গেলাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ইস, কোত্থেকে যে কুকুরটা চলে এলো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দুজনের কেউই আর কোনো কথা খুঁজে পাচ্ছিল না। একটু আগে সহজ স্বাভাবিক পরিবেশটা নিমেষে একটা অস্বস্তিকর আর ভারী আবরণে ঢেকে গেছে। বাকি পথটা কোনো কথা ছাড়াই কাটলো, শুধু গানটা বেজে চলছিল। রাফসান আর চোখে কয়েকবার মেহরিনের দিকে তাকানোর চেষ্টা করলো। তার মুখটা থমথমে, বৃষ্টির সামনে রাস্তা জুড়ে, কিন্তু তার কান দুটো কেমন যেন লাল হয়ে আছে। ধানমন্ডির ৮ রোডে রাফসানের বাসার সামনে এসে গাড়ি থামলো। বৃষ্টিটা তখনও ধরে এসেছে, ঝিরিঝিরি করে পড়ছে। ম্যাডাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। আরে এতে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, সাবধানে থেকো। এখন তাড়াতাড়ি ভেতরে যাও, নয়তো আবার ভিজে যাবে। রাফসান গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই মেহরিন তাকে ডাকলো। রাফসান শোনো। রাফসান ঘুরে তাকাতেই মেহরিন একটু ঝুঁকে এসে রাফসানের শার্টের কলারটা, যেটা একটু আগেই ঝাঁকুনিতে এলোমেলো হয়ে গিয়েছিল, সেটা নিজের হাতে ঠিক করে দিল। তার আঙুলের শীতল স্পর্শ রাফসানের ঘাড়ে লাগতেই আবারও তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। মেহরিন তার চোখের দিকে সরাসরি তাকালো, তারপর প্রায় ফিসফিস করে এমন নরম গলায় বলল, যা রাফসানের আগে কখনো শোনেনি। পৌঁছে একটা মেসেজ দিও, তাহলে আর চিন্তা হবে না। এরপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেহরিন গাড়ি ঘুরিয়ে গুলশানের পথে মিলিয়ে গেল। আমি ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে রাস্তার ওপর একা দাঁড়িয়ে রইলাম। আমি অবশ হাতে নিজের শার্টের কলারটা স্পর্শ করলাম।
আমার কানে তখনও মেহরিনের শেষ কথাগুলো প্রতিধ্বনি হচ্ছিল। চিন্তা হবে, একজন শিক্ষিকা তার ছাত্রকে বাড়ি পৌঁছে দিতেই পারেন, বিপদে তাকে আগলে ধরতেই পারেন, কিন্তু তার জন্য চিন্তা হবে, এই কথাটা আমার বুকের ভেতর বিশ্বাসের এক নতুন বীজ বপন করে দিয়ে গেল। এই চিন্তা কোনো সাধারণ ছাত্রের জন্য নয়, অধিকারবোধ কোনো সাধারণ সম্পর্কের নয়। আমি নিশ্চিত আমার ম্যাডাম, আমার স্বপ্নের আরে মেহরিন চৌধুরী মনেও আমার জন্য কিছু একটা আছে, খুব বিশেষ কিছু। আর সেই বিশেষ কিছুকে খুঁজে বের করার জন্যই আমি সব কিছু বাজি রাখতে প্রস্তুত। এই সেই বিকেল, যা রাফসানের ছাত্র জীবনের একঘেয়ে খাতায় রঙিন কালিতে লেখা এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এক ঝোড়ো বৃষ্টির সাক্ষী হয়ে লেখা হয়েছিল এক অসম প্রেমের প্রথম সূচনা। রাফসান তখনও জানত না এই অপ্রত্যাশিত সান্নিধ্যের প্রতিটা মুহূর্ত তাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তার ভাবটার সবটা জুড়ে তখন শুধু একজনই, মেহরিন। অপরূপা, বুদ্ধিমতী, যত্নশীল আর রহস্যময়ী মেহরিন চৌধুরী, যার পরনের আকাশি কামিজের চেয়েও গভীর ছিল তার চোখ, আর প্যারিসের দামি পারফিউমের চেয়েও মাদকতাপূর্ণ ছিল তার উপস্থিতি। আর রাফসান, সে তো এক অসাধারণ ছাত্র, ইউনিভার্সিটির হাজারো ছাত্রের ভিড়ে একজন। তবে তার ছিল স্বপ্ন দেখার মতো একজোড়া চোখ, 6 ফুট লম্বা, চওড়া কাঁধ আর এলোমেলো চুলে তাকে দেখতে 10 জনের চেয়ে একটু আলাদাই লাগে। বন্ধুদের আড্ডায় যে ছেলেটা সারাক্ষণ মাতিয়ে রাখে, সেই ছেলেই আজ একজোড়া মায়াবী চোখের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। মেহরিনের ওই ছোট ছোট যত্ন, অপ্রত্যাশিত স্পর্শ আর প্রশ্রয়ের হাসি, এই সব কিছুই রাফসানের মনে এই বিশ্বাস দৃঢ়ভাবে গেঁথে দিয়েছিল যে তাদের এই সম্পর্কটা শুধু একজন শিক্ষক আর ছাত্রের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য তৈরি হয়নি। এর গন্তব্য হয়তো আরও অনেক দূর। সেই বর্ষার বিকেলের পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। এই 2টি সপ্তাহ আমার জন্য ছিল ঘোরের মতো। আমি প্রায় প্রতি রাতে সেই গাড়ির ভেতরে মুহূর্তটা স্বপ্ন দেখতাম। মেহরিনের উদ্বিগ্ন চোখ, আমার বুকের ওপর রাখা হাতের উষ্ণতা, আর সেই ফিসফিস করে বলা কথা, চিন্তা হবে শব্দ। এর মধ্যেই ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে গাজীপুরের সাহারা রিসোর্টে ডেটলং পিকনিকের আয়োজন করা হলো। ভোর 7টায় ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বাস ছাড়ার কথা। পুরো ডিপার্টমেন্ট জুড়ে শ্বাস শ্বাস রব। আমার বন্ধু আকাশ বলল, কিরে রাফসান, তুই এত সকাল সকাল? সূর্য কোন দিকে উঠলো আজ? তুই তো 10টার আগে ঘুম থেকেই উঠিস না। আজকে স্পেশাল দিন না, মিস করা যায়? আর তুই যে একেবারে ভোরের পাখি সেজে চলে এসেছিস, তোর মতলব তো আমি জানি। বাসের সামনের দিকের সিট দখল করবি, যাতে সবার আগে নেমে রাস্তার লাইনে দাঁড়াতে পারিস। দোস্ত, পেটের ব্যাপারটাই আসল ব্যাপার। পিকনিক মানেই তো খাওয়া দাওয়া। তুই বরং দেখ মেহরিন ম্যাডাম এসেছেন কিনা। তোর তো আবার আজকাল ওনাকে ছাড়া দিনই কাটে না। আকাশের খোঁজাটায় রাফসান পাত্তা না দেওয়ার ভান করল, কিন্তু তার চোখ দুটো তখন অধীরভাবে ক্যাম্পাসের গেটের দিকে তাকিয়েছিল। সে আজ একটা নেভি ব্লু পোলা কোট পরেছে, যেটা পরলে তাকে নাকি একটু বেশি হ্যান্ডসাম লাগে। কথাটা তার ছোট বোনের। ঠিক তখনই একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন ডিপার্টমেন্টের আরেক তরুণ শিক্ষক ফাহিম স্যার, আর তার পাশের সিট থেকে নামলেন মেহরিন। রাফসানের বান্ধবী সাদিয়া বলল, ওই দেখ রাফসান, তোর ম্যাডাম তো ফাহিম স্যারের সাথে এসেছেন। ব্যাপারটা কি বলতো? ডিপার্টমেন্টে তো এদের দুজনকে নিয়েও অনেক গুঞ্জন শোনা যায়। রাফসানের বুকের ভিতরটা মুহূর্তেই জ্বলে উঠল। ফাহিম স্যার সুদর্শন এবং অবিবাহিত। মেহরিনের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব, যেটা সবাই জানে, কিন্তু আজ একসাথে আসতে দেখে রাফসানের মাথায় যেন রক্ত চড়ে গেল। গুঞ্জন তো কত কিছুই শোনা যায়, সব কি আর সত্যি নাকি? হয়তো একই দিকে বাসা, তাই একসাথে চলে এসেছেন। রাফসান নিজেকেই যেন সান্ত্বনা দিচ্ছিল। সে দেখল মেহরিন বাসে ওঠার আগে একবার চারিদিকে চোখ বোলালো। এক মুহূর্তের জন্যই তাদের চোখাচোখি হতেই মেহরিনের ঠোঁটের কোণে একটা চেনা হাসি ফুটে উঠল। রাফসানের বুকের ভিতরের সব অস্বস্তি যেন এক নিমেষে উধাও হয়ে গেল। বাসে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। রাফসান আর তার বন্ধুরা মিলে মাঝের দিকের কয়েকটা সিট দখল করলো।
শিক্ষকরা সামনের দিকে বসেছিলেন। রাফসান দেখলো মেহরিন একটা জানালার পাশের সিটে বসেছে। তার পাশের সিটটা তখনও খালি। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে বসে পড়। এমন সুবর্ণ সুযোগ কি আর বারবার আসে? পাগল নাকি? টিচারদের সাথে গিয়ে বসবো? সবাই কি ভাববে? রাফসান কিছু করার আগেই ফাহিম স্যার একটা পানির বোতল হাতে নিয়ে এগিয়ে গিয়ে ঠিক মেহরিনের পাশের খালি সিটটাতে বসে পড়লেন। রাফসানের সব আশা ভরসা সেখানেই শেষ হয়ে গেল। সে হতাশ হয়ে বন্ধুদের সাথে নিজের সিটে গিয়ে বসলো। পুরো রাস্তা আমি আর চোখের সামনের দিকে তাকানোর চেষ্টা করছিলাম। দেখলাম ফাহিম স্যার আর মেহরিন নিচু গলায় হাসাহাসি করে কি যেন সব কথা বলছেন। তীব্র ঈর্ষা আর অধিকারবোধ আমাকে গ্রাস করেছিল। মনে হচ্ছিল এই সিটটাতে আমার বসার কথা ছিল। প্রায় 2 ঘন্টা পর বাস এসে পৌঁছালো সাহারা রিসোর্টসে। নামার সাথে সাথে চারদিকে সবুজ আর খোলামেলা পরিবেশ দেখে সবার মন ভালো হয়ে গেল। ওয়াও, জায়গাটা তো মারাত্মক সুন্দর। চল আগে সুইমিং পুলের দিকে যাই। আর হ্যাঁ, নাস্তা কোথায় দিচ্ছে সেই খোঁজটা আগে লাগাতে হবে। তুই আর তোর নাস্তা, চল আগে কয়েকটা ভালো ছবি তুলি। সকালের রোদটা খুব মিষ্টি। বন্ধুরা সবাই যখন হইচই আর ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমার চোখ তখন শুধু একজনকে খুঁজছিল। দেখলাম মেহরিন অন্য শিক্ষিকাদের সাথে কথা বলতে বলতে রিসোর্সের ভেতরের দিকে যাচ্ছেন। তার পরনে একটা সি গ্রিন রঙের ফ্লোরাল প্রিন্টের লং কুর্তি, চোখে সানগ্লাস আর ঠোঁটে হালকা লিপস্টিক। কোলা চুলে সকালে মিষ্টি রোদ পড়ে চিকচিক করছে। মনে মনে বললাম, আজ আপনাকে অন্যরকম লাগছে মেহরিন। টিচার কম, আজকে আপনাকে পরিবেশে মনে হচ্ছে। সকালের নাস্তা, বিভিন্ন খেলাধুলা আর হইচইয়ের পর সবাই যখন একটু ক্লান্ত হয়ে লনের চেয়ারে বসে আড্ডা দিচ্ছিল, ঠিক তখনই সেই মুহূর্তটা এলো। কিরে রাফসান, তুই তো দেখি পুরাই সেলিব্রিটি হয়ে গেছিস। অ্যাসাইনমেন্টে হাইস্ট পাওয়ার পর থেকে মেহরিন ম্যাডাম তোকে ছাড়া আর কিছু দেখেনি না বলে মনে হয়। ক্লাসেও দেখি কথায় কথায় তোরই এক্সাম্পল দেন। কাহিনী কি মামা? কাহিনী আর কি, ট্যালেন্টের দাম সবখানেই আছে। তোদের মতো ফাঁকিবাজদের কি আর ম্যাডামরা পাতা দেবে? ভালো করে পড়াশোনা কর, দেখবি তোদেরকেও পাতা দিচ্ছে। উফ, ভাব দেখে আর বাঁচি না। আরে আমরা তো জানি কাহিনীটা কি। সেদিন যে ঝড় বৃষ্টির মধ্যে ম্যাডাম তোকে নিজের গাড়িতে করে একেবারে ধানমন্ডির বাসার গেটে নামিয়ে দিয়ে গেলেন, সে খবর কি আর আমাদের কাছে নাই ভাবছিস? ঠিক তখনই তাদের আড্ডার মধ্যে এক পরিচিত মিষ্টি পারফিউমের ঘ্রাণ ভেসে এলো। রাফসানের হৃদস্পন্দনটা মুহূর্তেই বেড়ে গেল। এই ঘ্রাণ তার মুখস্থ। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে এখানে? আমাকেও কি একটু বলা যাবে? আর রাফসান, তুমি নাকি আজকাল খুব ভাব নেওয়া শিখেছো? আরে ম্যাডাম, আপনি আসুন আসুন। তেমন কিছু না, আমরা এই রাফসানকে নিয়ে একটু মজা করছিলাম। ও তো এখন আকাশে উঠছে। আপনার ফেভারিট স্টুডেন্ট হতে পেরে ওর ভাবটাই বেড়ে গেছে। ফেভারিট তো হতেই হবে। যে ছেলে ইকোনমিক্সের মতো কঠিন সাবজেক্ট হাইস্ট মার্ক পায়, সে তো ফেভারিট হওয়ারই যোগ্য, তাই না রাফসান? মেহরিন সরাসরি রাফসানের চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। রাফসানের মনে হলো তার চারপাশের সব কিছু থেমে গেছে, শুধু মেহরিনের কণ্ঠস্বরই সে শুনতে পাচ্ছে। ম্যাডাম, আপনিও এদের কথায় তাল মেলাচ্ছেন? এরা তো আমাকে পচানোর কোনো সুযোগ ছাড়ে না। বন্ধুরা তো একটু পচাবে, এটাই তো মজা। আচ্ছা, আমি আসলে একটা কাজে এসেছিলাম। মেহরিন তার হাতের কন্টেনারটা রাফসানের দিকে এগিয়ে দিল। আমি বাসা থেকে কিছু চিকেন পাস্তা বানিয়ে এনেছিলাম, ভাবলাম তোমাকে একটু টেস্ট করাই। সেদিন গাড়িতে বলেছিলাম না বলেছিলাম না যে তোমার পাস্তা খুব পছন্দ, তাই ভাবলাম। মেহরিন কথা শেষ করলো না, কিন্তু তার অসমাপ্ত কথাই অনেক কিছুই বলে দিয়েছিল। রাফসান স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মানে মেহরিন তার পছন্দের কথাটা মনে রেখেছেন। শুধু মনেই রাখেনি, তার জন্য নিজের হাতে বানিয়েও এনেছে। আমার জন্য? ম্যাডাম, আপনি এত কষ্ট করে, আমি সত্যি। কোনো কষ্ট হয়নি, আমার রান্না করতে ভালোই লাগে। আর এটা তো তোমার পুরস্কার, অ্যাসাইনমেন্টে এ গ্রেড পাওয়ার ট্রিট। না, ধর। পুরো গ্রুপটা তখন পিনপত নীরবতায় দৃশ্যটা দেখছিল। আকাশ, যে কিনা গ্রুপের সবচেয়ে পেটুক, সে আর লোভ সামলাতে পারল না। ওয়াও, পাস্তা! ম্যাডাম, স্মেলটা তো মারাত্মক আসছে।
শুধু এক টুকরো টেস্ট করতে পারি প্লিজ? রাফসানের পুরস্কারে আমাদেরও তো একটু ভাগ আছে, তাই না? হুম, একদম না। এটা শুধু রাফসানের জন্য, ওর পুরস্কার, আর কারো ভাগ নেই। আকাশ, তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে নেক্সট সেমিস্টারে তুমি হাইয়েস্ট মার্ক পেয়ে দেখাও, তোমার জন্য আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে আনবো। ডিল? মেহরিনের এই প্রকাশ্য এবং মিষ্টি পক্ষপাতিত্বে আকাশ হতাশ হওয়ার ভান করল, আর বাকি সবাই হো হো করে হেসে উঠল। রাফসানের অবস্থা তখন দেখার মতো। সে একদিকে যেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, অন্যদিকে গর্বে তার বুকটা 10 হাত ফুলে উঠছিল। ম্যাডাম, এটা কিন্তু ঘোর অন্যায়। চোখের সামনে এমন ট্রিট আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব? রাফসান, তুই একা একা খাবি, আমাদের দিবি না? না দিলে কিন্তু পেট ব্যথা করবে। অবশ্য একা খাবো ম্যাডাম, এই স্পেশাল জিনিস তো স্পেশাল মানুষের জন্যই হবে, তাই না? তোদের মতো কমন পাবলিকের জন্য এসব নয়। রাফসানের এই ডায়লগে মেহেরিনও আর হাসি চেপে রাখতে পারল না। সে রাফসানের কাঁধে আলতো করে একটা চাপড় দিয়ে পড়ল। এই ছেলেটা দিন দিন বড্ড পাকা হচ্ছে। আচ্ছা, তোমরা মজা করো, আমি একটু যাই। আর হ্যাঁ রাফসান, খাওয়া শেষে আমাকে কিন্তু রিভিউ দিতে ভুলো না, মেসেজ দিও। মেসেজ দিও, এই দুটো শব্দ রাফসানের কানে নতুন এক মাত্রা যোগ করলো। মেহরিন চলে যেতেই পুরো গ্রুপটা রাফসানের উপর ঝাঁপিয়ে পড়ল। ওরে আমার স্পেশাল মানুষ রে, কাহিনী তো আমরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক দূর গড়িয়েছে। ম্যাডাম তোর পছন্দের কথা মনে রেখে শুধু তোর জন্য রান্না করে এনেছেন। সিরিয়াসলি? দোস্ত, আমার তো এখন হিংসায় মরে যেতে ইচ্ছে করছে। তুই মেসেজ দিবি? কি লিখবি মেসেজে? আপনার পাস্তার মতো আপনিও খুব টেস্টি ম্যাডাম, এইসব? চুপ কর বাদর, তোদের মাথায় এসব ছাড়া আর কিছু আসে না। দে কাঁটা চামচটা দে, এই স্বর্গীয় জিনিস আর এক মুহূর্ত ফেলে রাখা যায় না। রাফসান খুব যত্ন করে পাস্তার বক্সটা খুলল। অসাধারণ ঘ্রাণে চারপাশ মম করতে লাগলো। সে এক টুকরো মুখে দিয়েই চোখ বন্ধ করে ফেলল। এটা শুধু পাস্তা ছিল না, এর সাথে মিশেছিল মেহরিনের যত্ন, স্নেহ আর হয়তোবা ভালোবাসা। আর তারপর তারা তিনজন মিলেই খেলো। কিছুটা দূরে অন্য শিক্ষকদের সাথে বসে থাকা ফাহিম স্যার আর চোখে পুরো ঘটনাটা লক্ষ্য করলেন। তার কপালে একটা হালকা চিন্তার ভাঁজ পড়ল, যা রাফসানের চোখ এড়ালো না। কিন্তু তাতে তার কিছুই এসে যায় না। এই মুহূর্তে, এই সুন্দর রোদেলা সকালে বন্ধুদের খুনসুটির মাঝে মেহরিনের বানিয়ে আনা পাস্তা খেতে খেতেই রাফসানের মনে হয়েছিল সেই এই পৃথিবীর রাজা, একচ্ছত্র রাজা। দুপুরের খাবার আর খেলাধুলার পর্ব শেষ। ছাত্রছাত্রীরা তখন রিসর্টের বিশাল এলাকা জুড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। প্রখর রোদের তেজটা তখন অনেকটাই কমে এসেছে। চল লেকের ধারে যাই, শুনলাম ওখানে নাকি খুব মজা হচ্ছে, যাবি? না, তোরা যা, আমার কেমন যেন লাগছে। রোদের মধ্যে বেশিক্ষণ ঘোরাঘুরি করে মাথাটা ধরেছে। মাথা ধরেছে নাকি তোর চোখ অন্য কাউকে খুঁজছে? সকাল থেকে তো ম্যাডামকে তোর আশেপাশে দেখাই যাচ্ছে না। সাদিয়ার কথাটা একদম মিথ্যা নয়। লাঞ্চের পর থেকেই মেহরিনকে আর এদিকে দেখা যায়নি। রাফসানের মনটা কেমন যেন ছটফট করছিল। শুধু একবার আর একবার তাকে কাছ থেকে দেখার জন্য তার মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। ধুর, তোদের সাথে কথা বলেই বেকার। যা, তোরা হাঁটাহাঁটি করে আয়। আমি একটু ওই দিকের কটেজগুলোর বারান্দায় বসে, ওখানে ছায়া আছে। বন্ধুরা চলে যেতেই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। আমি জানি এই মুহূর্তে মেহরিনের মনোযোগ আকর্ষণ করা এর চেয়ে আর ভালো সুযোগ আর পাওয়া যাবে না। আমি ধীরে ধীরে হেঁটে শিক্ষকদের জন্য নির্ধারিত কটেজের দিকে এগিয়ে গেলাম। দূর থেকে দেখলাম মেহরিন, ফাহিম স্যার এবং আরও দুজন সিনিয়র শিক্ষিকা বারান্দার বেতের চেয়ারে বসে কফি খেতে খেতে গল্প করছেন। এটাই সুযোগ। রাফসান এমন একটা ভঙ্গি করলো যেন সে হাঁটতে গিয়ে টলে পড়ছে। সে কলেজের পাশের একটা আম গাছের নিচে বসে পড়ল আর কপাল চেপে ধরে এমনভাবে চোখ বন্ধ করলো যেন সে প্রচণ্ড কষ্টে আছে। কয়েক মুহূর্ত কাটলো। রাফসানের ভয় হচ্ছিল তার এই নাটকটা হয়তো কারো চোখেই পড়েনি, কিন্তু তার ভয়কে ভুল প্রমাণ করে দিয়ে একজোড়া উদ্বিগ্ন পায়ের শব্দ তার দিকে এগিয়ে এলো। রাফসান, কি হয়েছে তোমার? এখানে এভাবে বসে আছো কেন? তোমাকে খুব অসুস্থ দেখাচ্ছে যে, কথা বলো রাফসান।
রাফসান চোখ খুলতেই দেখলো তার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছেন মেহরিন। তার চোখে মুখে রাজ্যের উদ্বেগ। ফাহিম স্যার এবং অন্য শিক্ষকরাও দূর থেকে কৌতূহলী চোখে তাকিয়ে আছেন। ম্যাডাম, আমি আসলে মাথাটা খুব ধরেছে, চোখে কেমন যেন ঝাপসা দেখছি, রোদের জন্য হয়তো। সর্বনাশ, এ তো হিটস্ট্রোকের লক্ষণ। ফাহিম, তুমি একটু রিসোর্টের ম্যানেজারের সাথে কথা বলে ফার্স্ট এইডের ব্যবস্থা করতে পারবে? আর একজন ওয়েটারকে দিয়ে বরফ মেশানো ঠান্ডা পানি পাঠাতে বলো, কুইক। অবশ্যই, আমি এখনই দেখছি। ফাহিম স্যার চলে যেতেই মেহরিন আর এক মুহূর্ত দেরি করল না। সে রাফসানের পাশে বসে তার হাতটা ধরে ফেলল। এখানে এইভাবে বসে থাকলে চলবে না, চলো তোমাকে কোথাও ছায়ায় শুইয়ে দিতে হবে। উঠতে পারবে আমার সাথে? চেষ্টা করছে ম্যাডাম। রাফসান ওঠার চেষ্টা করতেই ইচ্ছে করে আরেকবার টলে পড়ার ভান করল। মেহরিন সাথে সাথে শক্ত করে তার একটা হাত নিজের কাঁধের উপর দিয়ে জড়িয়ে ধরল এবং অন্য হাত দিয়ে তার কোমর ধরে ফেলল। রাফসানের শরীর দিয়ে যেন বিদ্যুতের শিহরণ বয়ে গেল। মেহরিনের শরীরের উষ্ণতা, তার পরিচিত সেই পারফিউমের ঘ্রাণ, সব কিছু মিলিয়ে তার নাটকের ঘোরটাকেও ছাপিয়ে এক বাস্তব ঘোরে তলিয়ে যাচ্ছিল সে। এই তো আর একটু, ও যে খেলাধুলার জন্য একটা তাঁবু খালি পড়ে আছে না, ওখানে তোমাকে নিয়ে যাই, চলো। মেহরিনের কাঁধে ভর দিয়ে রাফসান খুঁটিয়ে খুঁটিয়ে তাঁবুর ভিতরে ঢুকলো। তাঁবুটা বেশ বড়, ভিতরে একটা ফিল্ড পেট পাতা। মেহরিন খুব সাবধানে তাকে বিছানার উপর শুয়ে দিল। এখানে এবার আরাম করে শো, কিচ্ছু হবে না, আমি আছি তো। খুব কি খারাপ লাগছে? শ্বাসিতে একটু কষ্ট হচ্ছে ম্যাডাম, আর গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠিক তখনই একজন ওয়েটার বরফ ঠান্ডা পানির বোতল আর একটা পরিষ্কার তোয়ালে নিয়ে তাঁবুর দরজায় হাজির হলো। থ্যাংক ইউ, আপনি এখন যান, দরকার হলে আমি আবার ডাকবো। ওয়েটার চলে যেতেই মেহরিন দ্রুত তোয়ালেটা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিল। তারপর সেটা নিংড়ে নিয়ে রাফসানের কপালে রাখলো। বরফ শীতল তোয়ালের স্পর্শে রাফসানের শরীরটা কেঁপে উঠল, কিন্তু তার চেয়েও বেশি কেঁপে উঠল তার মন মেহরিনের এমন ব্যাকুল যত্ন দেখে। এখন একটু ভালো লাগছে? মেহরিন চেয়ার না পেয়ে রাফসানের বিছানার পাশে বসে পড়ল। সে বারবার তোয়ালেটা ভিজিয়ে রাফসানের কপালে, ঘাড়ে আর মুখের পাশে আলতো করে বুলিয়ে দিচ্ছিল। তার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ। সকালের দিকেও তো তোমাকে ঠিকঠাকই দেখলাম, এত হইচই করেছিলে বন্ধুদের সাথে, হঠাৎ করে কি হলো? দুপুরের লাঞ্চ করেছিলে ঠিক মতো? করেছিলাম ম্যাডাম, কিন্তু বেশি খাইনি। আপনার দেওয়া পাস্তাটাই এত বেশি খেয়ে ফেলেছিলাম যে আর খিদে ছিল না। কথাটা শুনেই মেহরিনের উদ্বিগ্ন মুখেও এক ঝলক মিষ্টি হাসি ফুটে উঠল। তার মানে শব্দ আমার পাস্তার, ওটা খেয়ে তোমার এই অবস্থা? দোষ হলে হোক ম্যাডাম, ওই পাস্তা খাওয়ার জন্য যদি এমন অসুস্থ হতে হয়, আমি বারবার হতে রাজি আছি। রাফসানের এই ফ্ল্যাট মেশানো কথায় মেহরিন কোনো জবাব দিল না, শুধু আলতো করে হাসলো এবং রাফসানের কপালের উত্তাপ পরীক্ষা করার জন্য তার ভেজা তোয়ালেটা সরিয়ে নিজের হাতের পিঠটা রাখলো। এখনো তো গা বেশ গরম, জ্বর আসছে না তো? উত্তাপ পরীক্ষার জন্য মেহরিন এবার রাফসানের মুখের উপর আরও একটু ঝুঁকে পড়ল। তাদের দুজনের মধ্যেকার দূরত্ব তখন প্রায় নেই বললেই চলে। তাঁবুর ভিতরের আবছে আলোয় মেহরিনের মুখটা অপার্থিব সুন্দর লাগছিল। রাফসান স্থির চোখে তাকিয়েছিল। সে মেহরিনের নিঃশ্বাসের উষ্ণতা নিজের ঠোঁটে অনুভব করতে পারছিল। তার মনে হয়েছিল তার হৃৎপিণ্ডটা আর বুঝি বুকের ভিতর থাকবে না, লাফিয়ে বাইরে বেরিয়ে আসবে। ম্যাডাম, আপনার হাতটা খুব ঠান্ডা, খুব আরাম লাগছে। রাফসানের কথায় মেহরিন চমকে হাতটা সরিয়ে নিল না, বরং তার শীতল হাতটা রাফসানের কপালের উপর স্থির করে রাখল। তার দৃষ্টি রাফসানের ঠোঁটের উপর স্থির। তাঁবুর ভিতরে নীরবতা তখন দুজনের নিঃশ্বাসের শব্দে ভারী হয়ে উঠেছে। তোমার শার্টের বোতামটা টাইট হয়ে আছে, খুলে দিলে একটু আরাম লাগবে। আমি কিছু বোঝে ওঠার আগে মেহরিন তার কাঁপা কাঁপা আঙ্গুল দিয়ে আমার পোলো শার্টের ওপরের বোতামটা খুলে দিলেও তার নরম হাতের আঙ্গুল অসাবধানতাবশত আমার গলার কাছে স্পর্শ করতে আমার পুরো শরীর শক্ত হয়ে গেল। এই দৃশ্যটা রাফসানের কাছে অবিশ্বাস্য, স্বপ্নের মতো মনে হচ্ছিল। তার ম্যাডাম মেহরিন চৌধুরী তার এত কাছে তার শার্টের বোতাম খুলে দিচ্ছে। রাফসানের মনে হলো এর পরের মুহূর্তেই হয়তো অকল্পনীয় কিছু একটা ঘটতে চলেছে।
তার মনে হলো মেহরিন হয়তো তাকে চুমু খেতে চাইছে। তীব্র এক উত্তেজনায়, এক অবাধ্য প্রত্যাশায় রাফসান নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। সে তার ঠোঁটে এক নরম স্পর্শের জন্য অপেক্ষা করতে লাগলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, কোনো স্পর্শ এলো না। বরং রাফসান হঠাৎ করে অনুভব করলো মেহরিন তার কাছ থেকে দ্রুত সরে গেছে। সে চোখ খুলতেই দেখলো মেহরিন তাঁবুর অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে, তার দিকে পিছন ফিরে, তার কাঁধটা হালকা কাঁপছে। এ সময় ফাহিম তাঁবুর বাইরে থেকে ডাক দেয়, মেহরিন, রাফসানের কি অবস্থা এখন? ডাক্তারকে কল করতে হবে। ফাহিম স্যারের কণ্ঠস্বর মেহরিন যেন ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে দ্রুত নিজেকে সামলে নিল। না না ফাহিম, ও এখন অনেকটাই বেটার, মনে হচ্ছে রোদ লেগেছিল, আর কিছু না, আর ডাক্তার লাগবে না। মেহরিন আর একবারও রাফসানের দিকে তাকালো না, দ্রুত তাঁবু থেকে বেরিয়ে গেল, যেন সে কোনো কিছু থেকে পালিয়ে বাঁচতে চাইছে। আর আমি বিছানায় শুয়ে আছি। আমার কপালে তখনও মেহরিনের হাতের শীতল স্পর্শ লেগেই আছে। বুকে তীব্র এক ঝড় বইছে। কি হতে ছিল একটু আগে? আমি কি ভুল ভেবেছিলাম, নাকি মেহরিনও ঠিক সেটাই চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকে নিয়েছে? এই অসমাপ্ত তীব্র আবেগঘন মুহূর্তটা রাফসানকে পুরোপুরি পাগল করে দিল। তার অভিনয়, তার অসুস্থতার নাটক, সব কিছু ছাপিয়ে এই বাস্তব অনুভূতিটা ছিল অনেক বেশি শক্তিশালী। সে প্রায় নিশ্চিত হয়ে গেল তার ম্যাডামও তার প্রতি দুর্বল। শুধু দুর্বল নয়, মেহরিনও তাকে কামনা করে শারীরিকভাবে। আর এই বিশ্বাসটা রাফসানের ভালোবাসাকে এক নতুন, আরও ভয়ঙ্কর সুন্দর, আরও তীব্র এক মাত্রা দিয়ে গেল। পিকনিকের সেই উত্তাল বিকেলের পর পুরো 1 সপ্তাহ কেটে গেছে। রাফসানের পৃথিবীটা আর আগের মতো নেই। তার ভাবনার প্রতিটা কণা জুড়ে এখন শুধুই তাঁবুর ভিতরে সেই অসমাপ্ত মুহূর্তগুলো। কিন্তু অন্যদিকে মেহরিনের পৃথিবীটা যেন পুরোপুরি বদলে গেছে। সেই ঘটনার পর থেকে সে যেন এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। আকাশ, রিপিট। কিরে, ক্লাসে যাবি না? লেকচার তো শুরু হয়ে গেল। মেহরিন ম্যাডামের ক্লাস না আজ? হ্যাঁ চলো, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। গত 1 সপ্তাহে ম্যাডাম আমার দিকে একবারও সরাসরি তাকায়নি, জানিস? ক্লাসে প্রশ্ন করলেও এমনভাবে উত্তর দেন যেন আমি কোনো অচেনা ছাত্র। হবে হয়তো, পিকনিকের দিন যা হয়েছে, তারপর ম্যাডামের একটু দূরত্ব বজায় রাখাটাই তো স্বাভাবিক। ফাহিম স্যারও তো ব্যাপারটা নোটিশ করেছেন বলে মনে হলো। তুই একটু ধৈর্য ধর। রাফসান আর আকাশ ক্লাসে ঢুকলো। বিশাল লেকচার হলের মাঝে সারিতে বসলো তারা। মেহরিন তখন বোর্ডে গেম থিওরির ডায়াগ্রাম আঁকছিল। তার পরনে ছিল একটা অফ হোয়াইট রঙের ফর্মাল শাড়ি, চুলগুলো পরিপাটি করে খোপা করা। তাকে আগের চেয়েও বেশি গম্ভীর আর রাশভারী দেখাচ্ছিল। রাফসান বসার পর থেকেই এক দৃষ্টিতে মেহরিনের দিকে তাকিয়েছিল, কিন্তু মেহরিন একবারের জন্য ভুল করেও তার দিকে তাকালো না। সে লেকচার দেওয়ার সময় পুরো ক্লাসের দিকে তাকাচ্ছিল, শুধু রাফসান যেদিকে বসেছিল সেই নির্দিষ্ট অংশটুকু বাদে। দেখেছিস আকাশ, ইচ্ছে করে আমাকে ইগনোর করছে, যেন আমি এই ক্লাসেরই নেই। চুপ কর তো, ম্যাডাম শুনতে পেলে ক্লাস থেকে বের করে দিবেন। রাফসানের জেদ চেপে গেল। সে ঠিক করলো এই নীরব যুদ্ধের শেষে দেখেই ছাড়বে। সে তার খাতার পিছন থেকে একটা পাতা ছিঁড়ল, তারপর তাতে গোটা গোটা অক্ষরে লিখল, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন ম্যাডাম, নাকি আমার চশমার পাওয়ার বদলে ফেলার সময় হয়েছে? রাফসান চিরকুটটা ভাঁজ করে তার সামনের বেঞ্চের বন্ধুকে ইশারা করল। হাত ঘুরে ঘুরে কয়েকজনের হাত বদল হয়ে চিরকুটটা অবশেষে ফার্স্ট বেঞ্চে বসা এক ছাত্রীর মাধ্যমে মেহরিনের লেকচার টেবিলের উপর পৌঁছলো। মেহরিন লেকচার দিতে দিতেই চিরকুটটা দেখল। তার কপালে একটা হালকা ভাঁজ পড়ল। সে চিরকুটটা খুলল, পড়ল এবং কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেটা তার বইয়ের পিছনে রেখে দিল। তারপর আগের মতোই লেকচার চালিয়ে যেতে লাগলো। বাহ, এত সাহস! আমার চিরকুটের কোনো জবাবই দিল না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। রাফসান দ্বিতীয় পাতা ছিঁড়ল। এবার সে লিখল, আপনি যদি পরের 1 মিনিটের মধ্যে আমার দিকে না তাকান, তাহলে আমি ক্লাসের সবার সামনে দাঁড়িয়ে আপনাকে পিকনিকের দিনের ঘটনা নিয়ে একটা প্রশ্ন করব। চ্যালেঞ্জ। এই চিরকুটটা আগের মতোই মেহরিনের কাছে পৌঁছলো। এবার মেহরিন চিরকুটটা পড়ার সাথে সাথে তার হাতটা থেমে গেল।
তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে ঢোক গিলল, তারপর খুব ধীরে, প্রায় অনিচ্ছার সত্ত্বেও তার চোখ দুটো তুলে রাফসানের চোখের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সেই কয়েক সেকেন্ডের চাহনিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল একরাশ বিরক্তি, অসহায়ত্ব আর নীরব তিরস্কার। মেহরিন যেন চোখ দিয়েই বলেছিল, প্লিজ রাফসান, এমন করো না। রাফসানের ঠোঁটের কোণে একটা বিজয়ের হাসি ফুটে উঠল। সে জানতো সে ঠিক জায়গায় আঘাত করতে পেরেছে, কিন্তু রাফসান এখানেই থামল না। তার রোমান্টিক অত্যাচার কেবল শুরু হলো। সে তৃতীয় চিরকুট লিখল, আজ আপনাকে এই অফ হোয়াইট শাড়িতে একদম প্রিন্সিপাল ম্যাডামের মতো লাগছে। খুব বোরিং। আপনার ওই সি গ্রিন ড্রেসটাই ভালো ছিল। অন্তত সেদিন আপনাকে দেখে আমার পড়ায় মনোযোগ নষ্ট হচ্ছিল। এই চিরকুটটা পাওয়ার পর মেহরিনের প্রতিক্রিয়া হলো দেখার মতো। তিনি চিরকুটটা পড়লেন, তারপর দাঁতে দাঁত চেপে সেটার দিকে তাকিয়ে রইলেন। আমি দূর থেকেও দেখতে পেলাম তার কান দুটো লজ্জায় আর রাগে লাল হয়ে গেছে। তিনি চিরকুটটা মুছড়ে ডাস্টবিনে ফেলে দিতে গিয়েও পারলেন না, নিচের ব্যাগের এক কোণায় ঢুকিয়ে রাখলেন। এরপর থেকে ক্লাসের বাকি সময়টা মেহরিনের জন্য খুব কঠিন হয়ে গেল। সে বারবার লেকচার দিতে গিয়ে আটকে যাচ্ছিল, কথা গুলিয়ে ফেলছিল বারবার। তার সব মনোযোগ যেন রাফসানের পরবর্তী পদক্ষেপের দিকেই নিবদ্ধ ছিল। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজতেই মেহরিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। তিনি দ্রুত তার জিনিসপত্র গোছাতে শুরু করলেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস থেকে বেরিয়ে যেতে পারেন। ওকে, দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা ন্যাশ অ্যাকুইব্রিয়াম নিয়ে আলোচনা করব। কিন্তু রাফসানের পরিকল্পনা ছিল অন্যরকম। ছাত্রছাত্রীরা সবাই যখন বেরিয়ে যাচ্ছে, রাফসান তখন ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক ক্লাসের দরজার সামনে দাঁড়ালো। রাস্তা আটকে। কিরে, এইখানে দাঁড়িয়ে কি করছিস? ম্যাডাম তো বের হবেন, সর সামনে থেকে। আজ ম্যাডামের সাথে আমার কিছু জরুরি কথা আছে, তোরা যা, আমি আসি। বন্ধুরা সবাই চলে যাবার পর ক্লাসরুমটা প্রায় খালি হয়ে গেল। মেহরিন তার ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসতে গিয়ে দেখলো দরজায় রাফসান দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত হাসি। এক্সকিউজ মি, আমাকে যেতে হবে। যেতে তো আপনাকে হবেই ম্যাডাম, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। আমার কোনো কথা বলার নেই, যা বলার আমার অফিস আওয়ারে আমার রুমে আসবে বলবেন। এখন রাস্তা ছাড়ো। রাস্তা তো আমি ছাড়বই, কিন্তু আপনি যে গত এক সপ্তাহ ধরে আমাকে ভূতের মতো ইগনোর করে চলেছেন, তার কারণটা কি বলে যাবেন? আমি কাউকে ইগনোর করছি না। আমার ক্লাসে 60 জন ছাত্রছাত্রী, সবাইকে আলাদা করে অ্যাটেনশন দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার যদি পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকতে পারে, করতে পারো, তাহলে আমাকে যেতে দাও। পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন তো বটেই ম্যাডাম, কিন্তু তার চেয়ে জরুরি প্রশ্ন আছে। যেমন ধরুন, পিকনিকের দিন আপনি তাঁবু থেকে ওভাবে পালিয়ে এলেন কেন? আমি চোখ বন্ধ করার পর ঠিক কি এমন হয়েছিল যে আপনি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন? কি আজে বাজে কথা বলছো? আমি ভয় পাবো কেন? তোমার শরীর খারাপ ছিল, আমি তোমাকে হেল্প করেছি, দ্যাটস ইট। এর মধ্যে অন্য কিছু খোঁজার চেষ্টা করো না। অন্য কিছু খুঁজছি না ম্যাডাম, যা সত্যি সেটাই জানতে চাইছি। আপনি আমার শার্টের বোতাম খুলে দেওয়ার পর যখন আমি চোখ বন্ধ করেছিলাম, তখন আপনার নিঃশ্বাস আমার এত কাছে ছিল কেন? কেন আপনার হাত কাঁপছিল? শাট আপ রাফসান, জাস্ট শাট আপ। তোমার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার? ভুলে যেও না আমি তোমার টিচার। ভুলিনি ম্যাডাম, এক মুহূর্তের জন্য ভুলিনি। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন, টিচার হওয়ার আগে আপনি একজন মানুষ, একজন নারী, যার আবেগ থাকতেই পারে, অনুভূতি থাকতেই পারে। দেখো রাফসান, এখানে এইসব কথা বলার জায়গা নয়, প্লিজ আমাকে যেতে দাও। যেতে দেবো এক শর্তে। আপনাকে আমার সাথে এখন ভার্সিটি ক্যাফেটেরিয়ায় যেতে হবে। ওখানে বসে আমরা কথা বলবো, আপনার সব কথা আমি শুনবো, তারপর আমার যা বলার আমি বলবো। আমি তোমার সাথে কোথাও যাব না। তাহলে আমিও এখান থেকে এক চুলো নড়ব না। আর আপনি যদি জোর করে যেতে চান, তাহলে আমি কিন্তু এখানে চিৎকার করে সবাইকে ডাকবো। তারপর কি হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। রাফসানের চোখের দিকে তাকিয়ে মেহরিন বুঝতে পারলো ও যা বলছে তা করার মতো সাহস ওর আছে। ছেলেটা প্রেমে পাগল হয়ে গেছে, আর পাগল মানুষ সব কিছুই করতে পারে। সে অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে চলো, কিন্তু 5 মিনিটের বেশি আমি 1 সেকেন্ডও বসবো না। সেটা তখন দেখা যাবে।
রাফসান রাস্তা ছেড়ে দিল। মেহরিন দ্রুত পায়ে তার পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রাফসান তার পিছনে পিছনে হাঁটতে লাগলো, মুখে তার সেই বিজয়ের হাসি। এই নীরব যুদ্ধ, এই মিষ্টি অত্যাচারের প্রথম রাউন্ডে তারই জয় হয়েছিল, কিন্তু সে জানতো আসল খেলাটা এখনো বাকি। ক্যাফেটেরিয়ার টেবিলে আজ অনেক লুকোনো কথার পর্দা ফাঁস হতে চলেছে। ক্যাফেটেরিয়া তখন প্রায় ফাঁকা। দুপুরের খাবারের সময় পেরিয়ে গেছে। ক্লাসের ফাঁকে ছাত্রছাত্রীদের হালকা আনাগোনা ছাড়া তেমন ভিড় নেই। ক্যাফেটেরিয়ার একেবারে কোণার দিকের একটা টেবিল, সেখান থেকে পুরো জায়গাটাই নজর রাখা গেলেও সহজে অন্যদের চোখে পড়ে না। রাফসান ঠিক সেই টেবিলটাই বেছে নিল। মেহরিন এসে চেয়ারে বসলো। তার বসার ভঙ্গিতেই রাজের অস্বস্তি আর জড়তা। সে তার হাতের ব্যাগটা টেবিলের উপর এমনভাবে রাখলো যেন সেটা তার আর রাফসানের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। কি খাবেন ম্যাডাম, ব্ল্যাক কফি নাকি ক্যাপাচিনো? আমার কিছু লাগবে না, যা বলার আছে তাড়াতাড়ি বলো, আমাকে ফিরতে হবে। আমার সাথে কথা বলতে এসে আপনার গলা শুকিয়ে যাবে ম্যাডাম। এক কাপ কফি খেলে আপনারই ভালো লাগবে। ওয়েটার। রাফসান ওয়েটারকে দুটো ক্যাপুচিনোর অর্ডার দিল, মেহরিনের কোনো অনুমতির তোয়াক্কা না করেই। এই ছেলে মানুষের অধিকার খাটানো দেখে মেহরিনের মুখে বিরক্তি ফুটে উঠলেও সে চুপ করে রইল। বলো কি বলবে। বলবো তো আমি বটে, কিন্তু তার আগে আমি আপনার মুখ থেকে শুনতে চাই, কেন কেন আপনি আমাকে এভাবে এড়িয়ে চলেছেন ম্যাডাম? আমি এমন কি করেছি যে আপনি আমার দিকে একবার তাকাতেও পারছেন না? আমার ছায়া দেখলেও আপনি পথ বদলে নিচ্ছেন। আমি তোমাকে আগে বলেছি রাফসান, আমি কাউকে এড়িয়ে চলছি না। তুমি ব্যাপারটাকে অতিরিক্ত ভাবছো। অতিরিক্ত ভাবছি? সিরিয়াসলি অতিরিক্ত ভাবছি? সিরিয়াসলি ম্যাডাম, পিকনিকের দিন তাঁবুতে যে মানুষটা আমার জন্য এতটা ছটপট করছিলেন, আমার কপালে জলপট্টি দিচ্ছিলেন, আমার শার্টের বোতাম খুলে দিচ্ছিলেন, সেই মানুষটা পরের এক সপ্তাহে আমাকে চিনতেই পারছেন না। এটাকে আপনি বলছেন আমার অতিরিক্ত ভাবনা? কফি এসে গেল। গরম কফির কাপ থেকে ধোঁয়া উঠছিল, কিন্তু টেবিলের দুপাশে বসা দুটি মানুষের ভিতরের উত্তাপ ছিল তার থেকেও বেশি। আমার চোখের দিকে তাকিয়ে বলুন ম্যাডাম, বলুন, সেদিন তাঁবুতে যা হয়েছিল তার জন্য কি আপনি আমাকে ভুল ভাবছেন? আপনার কি মনে হয়েছে আমি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছিলাম? যদি ভেবে থাকেন তবে আজই এখনই বলে দিন। আমি কসম করছি কাল থেকে আপনি আমার ছায়াও আর এই ইউনিভার্সিটিতে দেখতে পারবেন না। রাফসানের গলার স্বরটা ধরে আসছিল, তার চোখ দুটো ছলছল করছিল। এই প্রশ্নটা তাকে গত এক সপ্তাহ ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল। মেহরিন চমকে রাফসানের দিকে তাকালো। সে রাফসানের জেদি রূপটা দেখেছে, তার রোমান্টিক পাগলামি দেখেছে, কিন্তু তার এমন আবেগপ্রবণ, এমন ভঙ্গুর রূপটা সেই প্রথম দেখল। তার ভিতরের শক্ত দেয়ালটা যেন একটু কেঁপে উঠল। না রাফসান, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুল ভাবিনি। আমি জানি তুমি তেমন ছিলে না। তাহলে তাহলে কেন এই দূরত্ব ম্যাডাম? কেন এই এড়িয়ে চলা? আপনার এই আচরণ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি কি বুঝতে পারছেন না আপনার একটুখানি অপেক্ষা আমার কাছে কতটা যন্ত্রণার? মেহেরিন আর পারল না। তার এতদিনে ধরে রাখা সব দ্বিধা, সব ভয় যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল। সে কফির কাপটা দুহাতে আঁকড়ে ধরল, যেন ওটাই তার শেষ আশ্রয়। কারণ আমি ভয় পাই রাফসান। ভয়? কিসের ভয় ম্যাডাম? আমাকে ভয় পান? তোমাকে নয়, আমি নিজেকে ভয় পাই। মেহরিন মুখ তুলে তাকালো। তার চোখে তখন আর কোনো গাম্ভীর্যের আবরণ নেই, আছে একরাশ অসহায়ত্ব আর না বলা কষ্ট। আমি ভয় পাই কারণ তুমি আমার ছাত্র আর আমি তোমার টিচার। আমাদের এই সম্পর্কটাকে সমাজ কোনোদিনও মেনে নেবে না। ডিপার্টমেন্টের অন্য শিক্ষকরা, ছাত্রছাত্রীরা সবাই কি বলবে? আমার বাবা মা, আমার পরিবার, তাদের সামনে আমি মুখ দেখাবো কি করে? তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখ দুটো পানিতে ভরে উঠেছে। আমার একটা সম্মান আছে, একটা অবস্থান আছে। আমি আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো স্ক্যান্ডালের অংশ হতে চাই না। তুমি কি বুঝতে পারছো আমার অবস্থানটা? সমাজ, পরিবার, সম্মান, এই সব কিছুই কি আমাদের অনুভূতির চেয়ে বড় ম্যাডাম? রাফসান চেয়ারটা টেনে মেহেরিনের আরও কাছে এগিয়ে এলো। সে টেবিলের উপর থেকে মেহেরিনের ব্যাগটা সরিয়ে দিয়ে তার ঠান্ডা হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। সমাজ কি ভাববে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে সমাজ মানে আপনি, আমার পরিবার মানেও আপনি, আমার সম্মান মানেও আপনি,
আমি শুধু একটা জিনিসই জানতে চাই ম্যাডাম, আমি শুধু জানতে চাই আপনি কি ভাবেন, আপনার মন কি বলে। রাফসানের হাতের উষ্ণ স্পর্শ আর তার গভীর আবেগ মাখা চোখের দিকে তাকিয়ে মেহরিনের শেষ আত্মরক্ষার দেয়ালটাও ভেঙে পড়ল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি কি ভাবি সেটা কি তোমাকে আলাদা করে বলে দিতে হবে রাফসান? তুমি কি সত্যি বোঝো না? আমি বুঝতে চাই না ম্যাডাম, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু যেদিন থেকে তুমি আমার ক্লাসে প্রথম প্রশ্ন করেছিলে, তোমার চোখের ওই আত্মবিশ্বাস, ওই বুদ্ধি ছিলি, সেদিন থেকেই তুমি আমার কাছে শুধু একজন সাধারণ ছাত্র ছিলে না। মেহরিন তার জন্য হাতটা দিয়ে রাফসানের হাতের উপর রাখলো। তোমার ওই ছেলে মানুষই চিরকুট, তোমার ওই অধিকার খাটানো, তোমার ওই মিষ্টি আচরণ, এই সব কিছু আমাকে এখন এখন যে তোমার দিকে এতটা দুর্বল করে দিয়েছে আমি নিজেও জানি না রাফসান। পিকনিকের দিন তাঁবুতে যখন তুমি চোখ বন্ধ করেছিলে, বিশ্বাস করো আমার নিজেকে সামলাতে কতটা কষ্ট হয়েছিল তো শুধু আমিই জানি। আমার মনে হচ্ছিল আমি যদি নিজেকে না আটকাতাম তাহলে এমন কিছু করে ফেলবো যার জন্য হয়তো আমাদের দুজনকে সারা জীবন বসাতে হবে। আবেগের এই তীব্র বিস্ফোরণে মেহরিন আর কথা বলতে পারছিল না। সে ফুপিয়ে কেঁদে উঠল। রাফসান স্তব্ধ হয়ে বসেছিল। সে যা শুনতে চেয়েছিল তার চেয়েও অনেক অনেক বেশি কিছু সে আজ শুনে ফেলেছে। তার ম্যাডাম তার ভালোবাসা তাকে ফিরিয়ে দেয়নি, সেও তাকে ভালোবাসে। রাফসান আর এক মুহূর্ত দেরি করলো না। সে পকেট থেকে একটা টিস্যু বের করে খুব সাবধানে মেহরিনের চোখের জল মুছিয়ে দিল। আমার দিকে তাকান মেহরিন। এই প্রথম রাফসান তাকে ম্যাডাম না বলে নাম ধরে ডাকলো। মেহরিন চমকে ভেজা চোখে তার দিকে তাকালো। পস্তাতে আমাদের হবে না, আমি হতে দেব না। আপনি যে ভয়গুলোর কথা বলছেন সেই সবগুলো ভয়ের সাথে আমি একা লড়ব। আপনাকে শুধু আমার পাশে থাকতে হবে, পারবেন না? আমি জানি না রাফসান, আমি সত্যি কিছু জানি না। আপনাকে কিছু জানতে হবে না, আপনি শুধু আমাকে বিশ্বাস করুন। আমি আপনার সম্মানে, আপনার কেরিয়ারে, আপনার জীবনে কোথাও কোনো আঁচড় লাগতে দেব না, কথা দিলাম। রাফসান তার হাতটা আরো শক্ত করে ধরল। আপনি শুধু আমাকে একটু সময় দিন। আমার ফাইনাল ইয়ারটা শেষ হতে আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপর আমি নিজের পায়ে দাঁড়াবো। সেদিন আমি সবার সামনে দাঁড়িয়ে আপনার হাত ধরার সাহস রাখবো। ততদিন পর্যন্ত আপনি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবেন না মেহরিন? রাফসানের চোখে ছিল অগাধ ভালোবাসা, আত্মবিশ্বাস আর এক রাশ প্রতিশ্রুতি। মেহরিন সেই চোখের দিকে তাকিয়ে তার সব ভয়, সব দ্বিধা কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। সে রাফসানের হাতের উপর তার নির্ভরতায় চাপ দিল। পাগল একটা। এই একটা কথাতেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ক্যাফেটেরিয়ার কোলাহলের মধ্যে দুটো কফির কাপকে সাক্ষী রেখে এক অসীম প্রেমের গল্প আজ তার প্রথম স্বীকৃতি পেল। ভয় আর দ্বিধার মেঘ কেটে গিয়ে সেখানে ভালোবাসার সূর্য উঁকি দিল। আমরা দুজনেই জানি সামনের পথটা সহজ না, কিন্তু আমরা এও জানি একসাথে থাকলে কোনো পথই আর দুর্গম থাকবে না। ক্যাফেটেরিয়ার সেই আবেগঘন বিকেলের পর কেটে গেছে প্রায় 8 মাস। সময়টা সহজ ছিল না। মেহরিন আর রাফসান এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেছে। ডিপার্টমেন্টের ভেতরে আমরা আগের মতো শিক্ষক ছাত্রের সম্পর্ক বজায় রেখেছি, কিন্তু ক্লাসের বাইরে লেকচারের ফাঁকে চোখের ইশারায় কিংবা গভীর রাতে ফোনে কথা বলে আমরা আমাদের ভালোবাসার জগৎটাকে বাঁচিয়ে রেখেছি। আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়েছি। আমার একটাই লক্ষ্য, রেজাল্টটা দিয়ে সবার মুখ বন্ধ করে দেয়া। অবশেষে সেই দিনটা এলো। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সমাবর্তন। পুরো ক্যাম্পাস সেজেছে নতুন রূপে। কালো গাউন আর মাথায় স্কোয়ার হ্যাট পরা গ্র্যাজুয়েটদের কলরবে মুখরিত চারপাশ। তাদের সাথে এসেছেন গর্বিত বাবা মা ও অভিভাবকেরা। কিরে ভাই, আজ তো তোর দিন। পুরা ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সিজিপিএ 3.98, প্রায় 4ই তো পেয়ে গেছিস। এটা কিভাবে সম্ভব হলো মামা? শেষ সেমিস্টারে তো তোকে দেখতাম শুধু লাইব্রেরি আর মেহরিন ম্যাডামের রুমে। একেই বলে অনুপ্রেরণার শক্তি, বুঝলি? ঠিক মানুষ পাশে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। তোর কি খবর? ফার্স্ট ক্লাস তো পেয়েছিস। আরে কোনো মতে পেয়ে গেছি, তাতেই আমি খুশি। চল আঙ্কেল আন্টির সাথে দেখা করে আসি।
ওনারা তোকে খুঁজছিল। রাফসান তার বাবা মায়ের কাছে এগিয়ে গেল। রাফসানের বাবা জনাব ইমতিয়াজ চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা মিসেস আমিনা চৌধুরী একজন গৃহিণী। ছেলের এমন অভাবনীয় সাফল্যে তাদের মুখ গর্বে উজ্জ্বল। আমার বাবাটা কত বড় হয়ে গেছিস, এই কালো গাউনে তোকে একেবারে রাজপুত্রের মতো লাগছে। আয় বুকে আয়। রাফসান তার মাকে জড়িয়ে ধরল। তার বাবা তার কাঁধে হাত রেখে বললেন, ওয়েল ডান মাই বয়। আমি জানতাম তুমি পারবে। তোমার মা আর আমি তোমার জন্য সত্যিই খুব গর্বিত। সবই তোমাদের দোয়ায় বাবা। আচ্ছা, তোমাদের একজনের সাথে পরিচয় করে দেওয়ার ছিল। রাফসান ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল। তার চোখ দুটো অধীর হয়ে উঠেছিল। শিক্ষকরা সাধারণত মঞ্চের কাছাকাছি নির্ধারিত জায়গায় বসেন। ঠিক তখনই সে মেহেরিনকে দেখতে পেল। অন্য শিক্ষিকাদের সাথে কথা বলছে সে। আজ মেহেরিন একটা জামদানি শাড়ি পরেছে। অফ হোয়াইট শাড়ির উপর সোনালি জরির কাজ, গলায় মুক্তার হার, কানে ছোট্ট দুল, চুলগুলো সুন্দর করে খোপা করা। তাকে আজ অসম্ভব সুন্দর, স্নিগ্ধ এবং এলিগেন্ট দেখাচ্ছিল। রাফসান তার বাবা মাকে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। ম্যাডাম, এক্সকিউজ মি। মেহরিন পিছন ফিরেই রাফসান এবং তার বাবা মাকে দেখে মিষ্টি করে হাসল। তার বুকের ভিতরটা উত্তেজনায় ধুকপুক করছিল। সে জানতো এই মুহূর্তটা আজ আসবে। বাবা মা, ইনি হচ্ছেন মেহরিন চৌধুরী, আমাদের ইকোনমিক্সের টিচার। আমি যার কথা তোমাদের প্রায়ই বলি। রাফসানের বাবা মা অত্যন্ত আন্তরিকতার সাথে মেহরিনের দিকে এগিয়ে গেলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনার কথায় রাফসানের কাছে অনেক শুনেছি। আমার ছেলেটা যে আজ এত ভালো রেজাল্ট করেছে তার পিছনে আপনার অবদান অনেক। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। ওয়ালাইকুম আসসালাম। না আঙ্কেল, এমনভাবে বলবেন না। সব কৃতিত্ব রাফসানের নিজেরই। ওর মতো মেধাবী আর পরিশ্রমী ছাত্র আমি খুব কমই দেখেছি। ওকে পড়াতে পারাটা আমার জন্য একটা আনন্দের বিষয় ছিল। না মা, তুমি এমন করে বলো না। আমার তো ওর পড়ার অভ্যাস জানি। শেষ 1 বছরে ছেলেটা আমাদের একেবারে বদলে গেছে। দিন রাত এক করে পড়েছে। আর যখনই জিজ্ঞেস করতাম বলতো মেহেরিন ম্যাডাম আমাকে গাইড করছেন। চিন্তা করো না, তুমি শুধু ওকে পড়ালেখায় শেখাওনি মা, ওকে একটা দায়িত্ববান ছেলেও বানিয়ে দিয়েছো। মিসেস চৌধুরী এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে তিনি স্নেহ ভরে মেহরিনের একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিলেন। তোমার মতো একজন শিক্ষিকা পেয়েছে বলেই আজ আমার ছেলেটা এত বড় একটা সাফল্য পেয়েছে। আল্লাহ তোমার মঙ্গল করুক মা। নিজের বাবা মায়ের চোখে মুখে মেহরিনের জন্য এমন শ্রদ্ধা আর ভালোবাসা দেখে রাফসানের বুকটা ভরে গেল। সে যা চেয়েছিল ঠিক তাই হচ্ছে। তার পরিবার মেহরিনকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। আন্টি প্লিজ আমাকে লজ্জা দেবেন না। আমি আর আমার দায়িত্বটুকুই শুধু পালন করেছি। রাফসান এবার তার বাবা মায়ের দিকে তাকিয়ে মেহরিনের দিকে ইশারা করে খুব শান্ত কিন্তু স্পষ্ট গলায় একটা কথা বলল। তার বাবা মা এবং মেহরিন তিনজনকেই চমকে দিল। বাবা মা, ইনি শুধু আমার একজন শিক্ষিকাই নন, ইনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আমার সব অনুপ্রেরণার উৎস। কথাটার মধ্যে কোনো নাটকীয়তা ছিল না, ছিল এক গভীর সত্যের সহজ প্রকাশ। গুরুত্বপূর্ণ মানুষ, এই শব্দ দুটো একটা পরোক্ষ স্বীকৃতির চেয়েও বেশি কিছু ছিল। এটা ছিল একটা ঘোষণা। ইমতিয়াজ চৌধুরী এবং আমিনা চৌধুরী দুজনেই অভিজ্ঞ মানুষ। তারা একে অপরের দিকে তাকালেন। ছেলের চোখের ভাষা, তার কণ্ঠস্বর আর এই শিক্ষিকার অপ্রস্তুত কিন্তু উজ্জ্বল মুখ, তাদের বুঝতে আর বাকি রইল না যে ব্যাপারটা শুধু ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। যেহেতু তারাও লাভ ম্যারেজ করেছিল, কিন্তু তারা ছেলের এমন আনন্দের দিনে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করলেন না, বরং ইমতিয়াজ চৌধুরী খুব বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিলেন। অবশ্যই, একজন ভালো শিক্ষক তো জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যেই একজন। আমরা খুব খুশি হলাম মা তোমার সাথে পরিচয় হয়ে। অনুষ্ঠান শেষ হলে কি তোমরা একটু সময় হবে? আমরা তোমার সাথে আলাদা করে বসে একটু কথা বলতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। জি জি আঙ্কেল, অবশ্যই, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো খুব ভালো হলো।
রাফসান, তুই তোর ম্যাডামের খেয়াল রাখিস। আমরা একটু ওই দিকটায় বসি। রাফসানের বাবা মা চলে যেতেই মেহরিন প্রায় ফিসফিস করে রাফসানকে বলল, এটা তুমি কি করলে রাফসান? সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তোমার বাবা মা কি ভাববেন বলো তো? লজ্জাশরম কিছুই নেই নাকি? যা সত্যি আমি ঠিক সেটাই বলেছি, আর ওনারা যা ভাবার ঠিক সেটাই ভেবেছেন। আপনি কি আমার মায়ের চোখের দিকে তাকিয়েছিলেন? তিনি আপনাকে কতটা পছন্দ করেছে আপনি দেখেননি? কিন্তু এভাবে হঠাৎ করে? এটাই সঠিক সময় মেহরিন। আমার অপেক্ষার পালা শেষ। আমি আমার প্রথম প্রতিশ্রুতি রেখেছি, এবার বাকিটা পূরণ করার পালা। ঠিক তখনই মঞ্চ থেকে ভাইস চ্যান্সেলরের কণ্ঠে রাফসানের নাম ঘোষণা করা হলো। ফর আউটস্ট্যান্ডিং একাডেমির অ্যাচিভমেন্ট দ্য গোল্ড মেডেল গোজ টু রাফসান চৌধুরী। পুরো অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ল। বন্ধুরা চিৎকার করে তার নাম ধরে ডাকছিল। রাফসান মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার আগেই শেষবারের মতো মেহরিনের দিকে তাকালো। তার চোখে ছিল একরাশ ভালোবাসা। এই মুহূর্তটা আপনার জন্য। রাফসান যখন মঞ্চে উঠে রাষ্ট্রপতির হাত থেকে তার গোল্ড মেডেল গ্রহণ করছিল, তখন অডিটোরিয়ামের এক কোণে দাঁড়িয়ে থাকা মেহরিনের চোখ দিয়ে আনন্দের অশ্রুকণা গড়িয়ে পড়ছিল। এই সাফল্য শুধু রাফসানের একার ছিল না, এই সাফল্য ছিল তাদের দুজনের ভালোবাসার, তাদের অপেক্ষার, তাদের নীরব সংগ্রামের। সে জানতো আজ তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এক সুন্দর আলো ঝলমলে অধ্যায়। কনভোকেশন অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল গড়িয়ে এলো। গোল্ড মেডেল গলায় ঝুলিয়ে রাফসান যখন তার বাবা মায়ের কাছে ফিরল, তখন তাদের আনন্দের আর সীমা ছিল না। ছবি তোলা, বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় আর শিক্ষকদের দোয়া নেওয়া, সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ। এই সব কিছুর ভিড়ে আমার চোখ বারবার মেহরিন কি করছিল। অনুষ্ঠান শেষে কথা অনুযায়ী বাবা মা মেহরিনের সাথে ফ্যাকাল্টি লাউঞ্জে আলাদা করে কথা বলেন। তাদের মধ্যে কি কথা হয়েছিল তা আমার জানা নেই, কিন্তু কিছুক্ষণ পর যখন মেহরিন আর মা একসাথে হাসি মুখে বেরিয়ে এলেন, তখন আমার বুকের ভেতরে সব ভয় দূর হয়ে গেল। মা, তোমার সাথে কথা বলি আমার যে কি ভালো লাগলো। আমার ছেলেটা যে একটা ভালো মানুষের হাতে পড়তে যাচ্ছে, এটা ভেবে আমি নিশ্চিন্ত। আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই মা, বাকিটা এখন তোমাদের দুজনের সিদ্ধান্ত। আমরা চাই তোমরা দুজনেই ভেবেচিন্তে নিজেদের সময় নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করো। রাফসানের বাবা মায়ের কাছ থেকে এমন স্পষ্ট সবুজ সংকেত পেয়ে মেহরিনের মুখটা লজ্জায় আর আনন্দে লাল হয়ে গিয়েছিল। সে শুধু মাথা নিচু করে হাসছিল। বাবা মাকে বিদায় জানানোর পর রাফসান এগিয়ে এলো মেহরিনের দিকে। চারপাশের কোলাহল তখন অনেকটাই কমে এসেছে। গ্র্যাজুয়েটরা ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়ছে। আপনার সাথে আমার কিছু কথা ছিল মেহরিন, খুব জরুরি। আপনি কি আমার সাথে একটু আসবেন? কোথায়? এমন একটা জায়গায় যেখানে আমাদের গল্পটা প্রথম গতি পেয়েছিল, যেখানে দাঁড়িয়ে আমি প্রথমবার অনুভব করেছিলাম এই আকাশটা আমার একার নয়। চলুন। আমি কোনো উত্তরের অপেক্ষা না করে মেহরিনের হাতটা আলতো করে ধরলাম। মেহরিনও কোনো আপত্তি করো না, তার হাতটা শোভে দিল আমার হাতে। রাফসান তাকে নিয়ে ইউনিভার্সিটির মূল একাডেমিক ভবনের লিফটের দিকে এগিয়ে গেল। লিফট উপরে উঠতে লাগলো। মেহরিন অবাক হয়ে দেখল রাফসান ছাদে যাওয়ার বাটন প্রেস করেছে। ভার্সিটির ছাদ সাধারণত তালাবদ্ধ থাকে। ছাদে? ছাদ তো বন্ধ থাকে, আমরা ঢুকবো কিভাবে? যার জন্য ডিপার্টমেন্টে ফার্স্ট বয় হওয়া যায়, তার জন্য ছাদের দারোয়ানের কাছ থেকে চাবি ম্যানেজ করাটা কোনো ব্যাপারই না। ছাদের দরজাটা খুলতেই এক দমকা হাওয়া তাদের দুজনকে স্বাগত জানালো। পরন্ত বিকেলের আকাশ তখন কমলা, গোলাপি আর বেগুনি রঙের খেলায় মেতেছে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে, তার শেষ সোনালি আভা ছড়িয়ে দিয়েছে পুরো ঢাকা শহরের উপর। ছাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে পুরো শহরটাকেই দেখা যাচ্ছিল। নিচে হাজারো গাড়ির সারি, ব্যস্ত মানুষ, কিন্তু এখানে এত উঁচুতে সব কোলাহল ছাপিয়ে শুধু বাতাসের শাঁসা শব্দ আর অদ্ভুত এক প্রশান্তি। ওয়াও, এখান থেকে শহরটা কি ভীষণ সুন্দর লাগছে। আমি তো কোনোদিনই ছাদে আসিনি। আমি আসতাম প্রায়, যখন আপনার ওপর খুব অভিমান হতো, যখন মনে হতো আপনি আমাকে বুঝছেন না, তখন এখানে এসে একা একা দাঁড়িয়ে থাকতাম। এই বিশাল আকাশের দিকে তাকিয়ে মনে হতো
আমার অনুভূতিগুলো বুঝি এর মতোই বিশাল, এর মতোই সত্যি। মেহরিন ঘুরে রাফসানের দিকে তাকালো। রাফসান তখনও তার কালো গ্র্যাজুয়েশন গাউন আর হ্যাটটা পরে আছে। গলায় গোল্ড মেডেলটা অস্তগামী সূর্যের আলোয় চিকচিক করছে। তাকে আজ কোনো ছাত্র নয়, বরং রূপকথার কোনো রাজপুত্রের মতো দেখাচ্ছিল। আজ আপনাকে এখানে নিয়ে এসেছি, একটা কারণ আছে মেহেরিন। রাফসান মেহরিনের মুখোমুখি এসে দাঁড়ালো। তার দুটো হাত নিজের হাতের মধ্যে তুলে নিল। তার চোখের দিকে সরাসরি তাকিয়ে গভীর আর আবেগমাখা গলায় বলতে শুরু করলো। মনে আছে আপনার আমাদের প্রথম দেখা ক্লাসের সেই দিনটা? আপনি বোর্ডে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কার্ডটা এঁকিয়েছিলেন, আর আমি মুগ্ধ হয়ে শুধু আপনাকে দেখছিলাম। সেদিনে বুঝে গিয়েছিলাম আমার জীবনের সাপ্লাই কার্ডটা আপনার ডিমান্ড কার্ডের সাথে কোথাও একটা গিয়ে মিলে গেছে। রাফসানের কথায় মেহরিনের ঠোঁটে হাসি ফুটে উঠল। তারপর সেই বৃষ্টির বিকেল, লাইব্রেরি সেই কফি, গাড়ির ভেতরে সেই মুহূর্তটা, আমার সব কিছু মনে আছে মেহরিন। আপনার দেওয়া প্রতিটা চিরকুটের উত্তর, পিকনিকের সেই পাস্তা, তাঁবুর ভেতরে আপনার সেই উদ্বিগ্ন মুখ, প্রতিটা মুহূর্ত আমার কাছে একটা মুক্ত দানার মতো দামি। রাফসান তার এক হাত ছেড়ে দিয়ে মেহরিনের গাল আলতো করে স্পর্শ করলো। আমি জানি এই পথটা সহজ ছিল না, আপনাকে অনেক ভয়, অনেক দ্বিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু আপনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমার মতো একটা জেদি পাগলাটে ছেলের ভালোবাসাকে আপনি ফিরিয়ে দেননি, তার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবার আর কোনো ভনিতা না করে, কোনো দ্বিধা না রেখেই রাফসান যা করার জন্য এখানে এসেছে সেটাই করলো। সে তার গ্র্যাজুয়েশনের গাউন পরা অবস্থাতে মেহরিনের সামনে এই ডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে এক হাঁটু গেড়ে বসে পড়ল। মেহরিনের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে সে নিজের কানেই তার শব্দ শুনতে পাচ্ছিল। রাফসানের হাতে কোনো দামি হীরের আংটি ছিল না। সে শুধু তার খালি হাতটাই মেহরিনের দিকে বাড়িয়ে দিল, একরাশ সততা, ভরসা আর অগাধ ভালোবাসা নিয়ে। আজ এই কনভোকেশন হেডটা মাথায় পড়ে আমি প্রাতিষ্ঠানিকভাবে একজন গ্র্যাজুয়েটেড। আজ থেকে আমি আর আপনার ছাত্র নেই। আজ থেকে আমি একজন স্বাধীন, স্বাবলম্বী মানুষ, যে তার ভালোবাসার মানুষকে নিজে করে পাওয়ার, তাকে সারা জীবন আঁকড়ে রাখার যোগ্যতা অর্জন করেছে। তার কণ্ঠস্বর আবেগে কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল পর্বতের মতো অটল আত্মবিশ্বাস। আমার কাছে কোনো আংটি নেই মেহরিন, কারণ আমি মনে করি কোনো দামি পাথর বা ধাতু দিয়ে আমাদের ভালোবাসা গভীরভাবে মাপা যায় না। আমার কাছে শুধু আমার এই হাতটা আছে, আর আছে আমার পুরো জীবনটা। আমি আমার বাকিরা জীবন আপনার হাত ধরেই কাটাতে চাই। আপনি কি আমার জীবনসঙ্গী হবেন মেহরিন? আপনি কি মিসেস মেহরিন চৌধুরী থেকে মিসেস মেহরিন রাফসান হবেন? মেহরিনের সব দ্বিধা, সব ভয়, সমাজের চোখ রাঙানি, সব কিছু ওই মুহূর্তে অস্তগামী সূর্যের শেষ আভার সাথে সাথেই যেন বিলীন হয়ে গেল। তার সামনে যে মানুষটা বসে আছে, সে শুধু তার ছাত্র নয়, সে তার প্রেমিক, তার ভালোবাসার পুরুষ, যে তার জন্য সব বাজি ধরতে প্রস্তুত। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এ কান্না দুঃখের নয়, এ কান্না ছিল পরম প্রাপ্তির। ওঠো রাফসান, প্লিজ ওঠো। সে রাফসানের বাড়িয়ে দেওয়া হাতটা শক্ত করে ধরল, তারপর তাকে টেনে তুলে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল, শক্ত করে, যেন পৃথিবীর কোনো শক্তি তাদের আর আলাদা করতে না পারে। এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম পাগল, শুধু এই একটা হ্যাঁ শোনার জন্যই তুমি আমাকে এতটা পথ হাঁটিলে। কারণ আমি চেয়েছিলাম যেদিন আমি আপনাকে প্রপোজ করব, সেদিন আমার পরিচয় শুধু আপনার ছাত্র হবে না, আবার নিজের একটা পরিচয় থাকবে। তারা দুজনেই কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। তাদের উপরের শেষ আলোটুকু তখন বিদায় নিচ্ছে। নিচের শহরে জ্বলে উঠেছে নিয়ন আলো। রাফসান আলতো করে মেহরিনকে নিজে থেকে ছাড়িয়ে নিল। সে তার দুহাত দিয়ে মেহরিনের মুখটা তুলে ধরল, তার ভেজা চোখ দুটো চুমু দিয়ে মুছিয়ে দিল। আই লাভ ইউ মেহরিন। আই লাভ ইউ টু রাফসান, মোর দ্যান ইউ ক্যান ইম্যাজিন। রাফসান আর পারল না। সে খুব ধীরে ধীরে মেহরিনের মুখের দিকে ঝুঁকে পড়ল। তাদের ঠোঁটের মধ্যেকার দূরত্ব যখন মাত্র কয়েক ইঞ্চি, মেহরিন আলতো করে তার বুকে
হাত রেখে তাকে থামিয়ে দিল। এখনই না। কেন? কারণ আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো তাড়াহুড়োর জন্য নয়, সেগুলো তোলা থাকবে আমাদের একান্ত আপন সময়ের জন্য। যেদিন সমাজের সব নিয়ম মেনে সবার দোয়া নিয়ে তুমি আমাকে নিজের করে নেবে, সেই দিন সব কিছুর ওপরে শুধু তোমার অধিকার থাকবে। মেহরিনের চোখে ছিল গভীর ভালোবাসা আর এক পবিত্র প্রতিশ্রুতি। রাফসান তার ভালোবাসার এই মহত্ব দেখে মুগ্ধ হয়ে গেল। সে আর জোর করল না। ঠিক আছে, আপনার কথাই রাখলাম, কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কালই আমি মাকে পাঠাচ্ছি আপনার বাসায়। রাফসান দুষ্টুমি করে মেহরিনের নাকে একটা টোকা দিল, তারপর তাকে আবারও নিজের বুকের দিকে টেনে নিল। সূর্যাস্তের আবছা আলোয় বিশাল আকাশটাকে সাক্ষী রেখে দুটি মন এক হয়ে গেল। তাদের অসম প্রেমের গল্প আজ কোনো অসমাপ্তি নিয়ে নয়, বরং এক সুন্দর ও সুখী সমাপ্তি লাভ করল, যে গল্পের প্রতিটি পাতায় লেখা ছিল অপেক্ষা, বিশ্বাস আর পবিত্র ভালোবাসা।